দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বয়স্কদের পড়ে যাওয়া নিয়ে। নিরাপদ আবাসস্থল কেন জরুরি এবং কিভাবে তাদের জন্য আমরা আমাদের আবাসস্থলগুলোকে নিরাপদ করতে পারি। আজকের বিষয়টি খুবই জরুরি একটি বিষয়। আমরা সবাই কোনো না কোনো একদিন বয়স হবে আমাদের, যদি আয়ু থেকে থাকে। আমাদের বাড়িতে বাবা মা আছেন, দাদা দাদিরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন যারা বয়স্ক, তাদের দিকে একটু নজর দিতে হবে। আমি একটি ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ যখন বয়স হতে থাকে, একটি সিম্পল ঘটনা, সারা জীবন মোটামুটি সুস্থ ছিল, ধরুন ৭৫ বছর বয়স, হঠাৎ কোনো একটি কারণে ধরুন পড়ে গেল, যে কেউই পড়তে পারে, অল্প বয়সে পড়ে গেলে কিছুই হয় না হয়তোবা, কিন্তু তাদের ক্ষেত্রে এই অল্প একটি পড়ে যাওয়া থেকে তাদের জীবনের চরম দুর্ঘটনা হতে পারে। সেখান থেকে মৃত্যু মুহূর্তে হতে পারে, আবার সেখান থেকে ভোগান্তি শুরু হয়ে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে আসতে পারে। একটি ভালো মানুষ সামান্য একটি ফল বা পড়ে যাওয়া থেকে জীবনটি একদম অসহায় হয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে এই ব্যাপারটিতে আমাদের সবার একটি ভূমিকা রয়েছে। আজকে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং কিভাবে আমরা আমাদের ঘরগুলোকে বয়স্ক বান্ধব ঘর করতে পারি সেটি নিয়ে আলাপ করব। আমাদের সাথে আছেন জনাব ইমরুল কবির, যিনি একজন ফিজিওথেরাপিস্ট, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুনামের সাথে প্র্যাকটিস করছেন এবং তিনি এই সেফটি নিয়ে কাজ করেন এবং বয়স্কদের নিয়েও কাজ করেন। জনাব ইমরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? অনেক ধন্যবাদ, ভালো আছি, থ্যাংক ইউ। আমরা প্রথমে এই যে বয়স্করা পড়ে যায়, এটির কিছু উপাত্ত নিয়ে কথা বলবো, কেন হচ্ছে। এরপর আমরা সাধারণ কথায় আমাদের ঘরগুলোকে কিভাবে আমরা নিরাপদ করতে পারবো, একদম বাংলাদেশের কনটেক্সটে অবশ্যই সেটি নিয়ে কথা বলবো। জি, কি বলেন? অবশ্যই। চলুন আপনার স্লাইডগুলো দেখি। আচ্ছা, প্রথমে আমরা যদি দেখি, এটা হচ্ছে কয়েকটা মুভমেন্টস। এই মুভমেন্টসগুলো যদি আমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করি মানে দেখার জন্য যে আমাদের কি ব্যালেন্সের সমস্যা আছে কিনা। সবচেয়ে কমন জিনিসটা দেখেন, বসার থেকে দাঁড়ানো, অ্যাজ সিম্পল এজ দ্যাট। কোনো সাপোর্ট ছাড়া যদি একটা মানুষ বসার থেকে দাঁড়াতে গেলে যদি সে পড়ে যাচ্ছে, তার ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, তাহলে এটা একটা কনসার্নিং, এটা একটা খুব বিষয় যে দেখা উচিত। এছাড়া যখন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তখন দেখা যাচ্ছে যে সোয়ে করছে, চোখ বন্ধ করে এভাবে, জি, যদি দেখা যায় পড়ে যাচ্ছে, তার মানে তার মধ্যে ব্যালেন্সের প্রবলেম আছে। এরপরে আরেকটা দেখেন যে হালকা একটু ধাক্কা দেওয়া, তার মানে হচ্ছে অনেক সময় আমরা যখন বাইরে হাঁটি ডাইরেকশন চেঞ্জ করছি, ধাক্কা লাগছে কিন্তু আমাদের হঠাৎ করে রাস্তায়, তো তখন কিন্তু পড়ে যেতে পারে। সেই টেস্টটাও আমরা তখন ক্লিনিকে করে থাকি এবং বাসায়ও করতে বলি। আর ৪ নম্বর মুভমেন্টটা দেখেন যে ঘোরা, গোল রোটেশন, গোল ঘোরা, জি, ব্যালেন্সটা মেইনটেইন করতে পারছে। এক্স্যাক্টলি। তো অনেকেই যেটা কমপ্লেইন করে সেটা হচ্ছে খুব বেশি মাথা চক্কর দেওয়া শুরু করে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যদি তারা ধরেও রাখছে, ব্যালেন্সটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তারা কন্ট্রোল করতে পারছে না। তো এটা সিম্পল, এক্স্যাক্টলি, এটা সিম্পল 4টা মুভমেন্ট যেটা দিয়ে আমরা সহজেই যাচাই বাছাই করতে পারি যে তার ব্যালেন্সের সিচুয়েশনটা কিরকম একটা মানুষের। জি, তো এই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে কতটা গুরুত্ব, আমাদের কেন বিষয়টা সম্বন্ধে আরো কথা বলা উচিত বা জানা উচিত। যদি আমরা দেখি, যদি 2013 সালের হিসাবে শুধু আমেরিকাতেই 25,500 বয়স্ক মানুষ মারা যায় অ্যাক্সিডেন্টাল পড়ে যাওয়ার জন্য, ফলের জন্য, তাদের নিজের বাড়িতে। তাছাড়া হচ্ছে ফল নাম্বার 1 কজ অফ ডেথ আর ব্রেন ইনজুরি বয়স্কদের বেলায়। এবং এটা যদি দেখেন যে মহিলাদের বেলায় কিন্তু তারা দ্বিগুণ বেশি এতে প্রোন, তাদের সিচুয়েশনটা আরও বেশি খারাপ। এবং মহিলাদের বেলায় আমরা জানি, বিশেষ করে বাংলাদেশি, এশিয়ান এবং হোয়াইট মহিলাদের বেলায় তাদের ফ্র্যাকচার হওয়াটা খুব বেশি কমন, যেহেতু অস্টিওপ্রোসিস, তারা 4 গুণ বেশি প্রোন পুরুষদের তুলনায় পোস্ট মেনোপসাল এজে। তো তখন দেখা যাচ্ছে যে তাদের খুব সহজেই ফ্র্যাকচার হচ্ছে, স্পাইনের ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার, রিস্ট ফ্র্যাকচার। এবং দেখা যাচ্ছে যে জিনিসটা আগে কিছুক্ষণ আগে আপনি উল্লেখ করলেন যে ভোগান্তি, তারা হয়তো মেজর ইনজুরি না হলেও হিপ ফ্র্যাকচারের জন্য তারা হুইল চেয়ারে বসে যাচ্ছে বা বিছানায় পড়ে যাচ্ছে কোমর ভেঙে, যে সারা জীবন অ্যাক্টিভ ছিল। এক্স্যাক্টলি, একটি সিম্পল ফল। এক্স্যাক্টলি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এই
ফ্যামিলি যেই সেট আপটা, একটা বয়স্ক মানুষ কিন্তু যদি বিছানায় পড়ে যায় তার কিন্তু পুরো ফ্যামিলি কিছু না কিছুভাবে এফেক্টেড হয়। দেখা যাচ্ছে তাকে বাসায় একা রেখে কিন্তু কেউ বেড়াতে যেতে পারছে না, বাজারে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, কাজে যেতে পারছে না। তাকে টেক কেয়ার করার জন্য কিন্তু কেউকে না কেউকে বাসায় থাকতে হয়। সে কিন্তু যেই মানুষটা বিছানায় পড়ে গেল সে কিন্তু মেন্টালি ফিট, সে এমনি হেলদি, তার হয়তো অন্য কোনো শরীরে রোগ নেই, কিন্তু সে বিছানায় বন্দী হয়ে গেল এবং তার জন্য তার ফ্যামিলি মেম্বার কেউ না কেউকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো এটা একটা খুব বড় বিষয়। এরপর তার ডিপ্রেশন শুরু হলো, যে তার মোবিলিটি লিমিটেড হয়ে গেল। এই যে ডিপ্রেশন, বাকি ডায়াবেটিস কন্ট্রোল এর বাইরে চলে গেল, প্রেসার কন্ট্রোলের বাইরে চলে গেল। এক্স্যাক্টলি। এন্ড ইউ ফেস দ্য কনসিকোয়েন্সেস। এক্স্যাক্টলি। তো এখন দেখা যাচ্ছে এই জিনিসটা, এই নাম্বারগুলো আরেকটা বিষয় জরুরি। একটা হচ্ছে যে বাংলাদেশে মানুষের গড় আয়ু বাড়ছে, বয়স্কদের সংখ্যাও বাড়ছে, জনসংখ্যা যেহেতু বাড়ছে। তো সেই জন্য বাংলাদেশের মানুষের আমরা দেখছি যে রিসেন্টলি ডিমেনশিয়া খুব একটা কমন ডায়াগনোসিস, যেটা আগে আমরা দেখতাম না। যেহেতু এখন আয়ু বেশি দিন বাঁচে, বয়স্কদের সংখ্যা বেশি, এই রোগটা কমন হচ্ছে। ঠিক সেরকমই ফল অ্যান্ড ব্যালেন্স একটা খুব কমন সিচুয়েশন যেটা আমরা ফেস করি। তো 65 বছরের উপরে হলে 3 জনের মধ্যে একজন এই বছর পড়ে যাবে। 80 বছরের উপরে হলে 2 জনের মধ্যে একজন এই বছর অবশ্যই পড়ে যাবে। 50% পড়বেই এই বছরেই। তো এত বেশি এই কন্ডিশনগুলো কমন। তো সেই জন্যই আমাদের জানা উচিত, পরিবারদের জানা উচিত। এবং আরেকটা জিনিস আমাদের বয়স্কদের বেলায় যেটা আমি খুব কমনলি ফেস করি চিকিৎসা করতে গিয়ে, তারা কিন্তু তাদের অনেক মনের কথা, যেরকম ফর এক্সাম্পল ফ্যামিলির সবাই কাজে, কলেজে, বাসায় কেউ নেই, পড়ে গিয়েছিল কিন্তু বলে না, মনে করে যে ফ্যামিলি চিন্তায় থাকবে, টেনশনে থাকবে, সবার অনেক স্ট্রেস। তো এই সিচুয়েশনে তাদেরকে আরও প্রেশার দিয়ে কী লাভ বা স্ট্রেস দিয়ে কী লাভ? কিন্তু তাদেরকে জানাতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা স্টেপ নিতে পারবো যে এটা প্রতিকার করার জন্য বা প্রিভেন্ট করার জন্য। প্রতি মাসে একবার জিজ্ঞাসা করা উচিত তোমার কি এরকম পড়ে যাওয়ার কোনো, রাইট। ফ্যামিলিদেরকেও খেয়াল রাখতে হবে যে তার মুভমেন্টে কি কোনো পরিবর্তন আসছে কিনা, এবং বয়স্কদেরও কিন্তু খোলাখুলিভাবে ফ্যামিলিকে জানাতে হবে তারা কি কি জিনিস ফেস করছে। ফেস করলেই কিন্তু তখন আমরা এটা সলিউশনে একটা আসতে পারবো। আচ্ছা, জি। ফলের চেয়ে ফিয়ার অফ ফল বোধহয় আরো বেশি জি ইম্পর্টেন্ট, তাই না? যে পড়ে যাবে, মনের ভেতর যে কনফিডেন্সটা নাই, রাইট, ইটস এ বিগ প্রবলেম। রাইট। তো এই সাইকেলের মধ্যে আমরা সেটাই দেখতে পাচ্ছি। একটা মানুষ যদি পড়ে যায়, সবার সামনে না হোক, হয়তো বাথরুমে পড়ে গিয়েছিল, কেউ কি বললো না, লুকিয়ে রাখলো, কিন্তু দেখা যাচ্ছে সেই পড়ার ভয়ের জন্য সে তার মুভমেন্ট লিমিটেড করে দিল। সে এখন আর বাইরে হাঁটতে যায় না, সে অন্ধকারে কোথাও বের হয় না, সে খুব লিমিটেড মুভমেন্ট করছে। তখন দেখা যাচ্ছে তার যদি আর্থ্রাইটিস থেকে থাকে, ডায়াবেটিস থেকে থাকে, প্রেশার থেকে থাকে, অন্যান্য মুভমেন্ট রিলেটেড কোনো রোগ থেকে থাকে, সেগুলো কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। তো তখন দেখে এই সাইকেলটা, তখন যেহেতু সেটা শারীরিকভাবে তাকে আরো দুর্বল করে ফেলছে, তার আবার সেকেন্ড টাইম ফল হওয়ার তখন সিচুয়েশনটা বা সুযোগটা তখন আরো বেড়ে যাচ্ছে। তো এটা একটা বিষয়। কি কারণে হচ্ছে মনে করেন আপনি? আমাদের 5 মেজর কারণগুলো। নাম্বার 1 হচ্ছে মেডিকেশনস। বয়স্কদের অনেক ধরনের রোগ থাকে, অনেক ধরনের মেডিকেশন যখন ককটেল হয়ে যায়, মিক্স আপ হয়ে যায়, সেটার একটা এফেক্ট হতে পারে। তো এটার জন্য একটা, তো প্রত্যেকটা মেডিসিনের নিজস্ব একটা এই ফেলে দেওয়ার একটা ইয়ে আছে, রাইট, সাইড ইফেক্টস। যেরকম খুব কমন আমি একটা সিচুয়েশন বলি, যে আমেরিকার সিচুয়েশনে আমাদের মেলক্সিকাম একটা খুব কমন ওষুধ, যেটা আমাদের মাসল রিল্যাক্সেন্ট হিসাবে পেশেন্টদের নিতেই হয়, এত বেশি ব্যথা থাকে। কিন্তু এটা তখন মাসলকে এত বেশি উইক বা লুজ করে ফেলে এবং তাকে অনেকটা ঘুমন্ত অবস্থায় করে ফেলে, তখন তার কিন্তু অ্যালার্টনেস কমে যাচ্ছে, তখন তার পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যেতে পারে। জি। আবার কিছু মেডিসিন আছে প্রেসারকে কমিয়ে দেয় হঠাৎ। এক্স্যাক্টলি। জি জি জি। প্রস্টেটের ওষুধ, রাইট, তাই না? জি। আবার হাইড্রোক্লোরোথায়াজাইড, যেটা শরীর থেকে পানি বের করে দেয়, প্রেসার ধাম করে কমে যায়। জি জি। তো এই ধরনের পেশেন্টদের দেখা যাচ্ছে যে তারা অনেকেই বলে চেয়ার থেকে দাঁড়ানোর পর মাথা চক্কর দিচ্ছে, বা বাথরুমে বসার থেকে দাঁড়ানোর সময় হঠাৎ করে মাথা চক্কর দিচ্ছে এবং তারা পড়ে যেতে পারে। তো এই জন্য তাদের ডক্টরদের সাথে ওপেনলি ক্লিয়ারলি এই ধরনের কোনো যদি সিমটমস তাদের মধ্যে থাকে সেটা ডিসকাস করতে হবে, মেডিসিন নিয়ে কথা বলতে হবে। এরপরেরটা হচ্ছে আমাদের উইকনেস এবং লো ব্যালেন্স। তাদের যদি পায়ের মাসল উইক থাকে, শরীরের মাসল উইক থাকে, ব্যালেন্স যদি কম থাকে, যেহেতু তারা অনেক, বিশেষ করে বাংলাদেশি বয়স্কদের বেলা পরিবেশে খুব সেডেন্টারি, তারা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ না, এক্সারসাইজ বা স্পোর্টস খেলে না, রিক্রিয়েশনাল স্পোর্টস খেলে না। তো তখন দেখা যাচ্ছে তাদের মাসলগুলো এমনিতেই দুর্বল থাকে। তারপরে আরও যদি বসা থাকতে থাকতে দুর্বলতা তৈরি হয়, যেরকম কোভিড-19 সময় ঘরে থেকে বের হওয়ার সুযোগ হয়নি, তো এই 9 মাস 10 মাস 12 মাস যে মানুষ ঘরের মধ্যে আছে, তাদের একটা মাসল উইকনেস আরও তৈরি হচ্ছে, যেহেতু লিমিটেড মুভমেন্ট এবং লিমিটেড মাসল ইউজের জন্য। তো তখনও দেখা যাচ্ছে তাদের ব্যালেন্স হারানোটা খুব সহজ এবং পড়ে যাওয়াটা খুব ইজি। 3 নম্বর আমাদের হচ্ছে ক্রনিক কন্ডিশন। ক্রনিক কন্ডিশন হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী যে রোগগুলো, যেরকম ফর এক্সাম্পল পার্কিনসন্স ডিজিজ,
বডি অনেক রিজিড হয়ে যায়, মুভমেন্ট অনেক স্লো হয়ে যায়, ব্যালেন্স কোঅর্ডিনেশন সাফার করা খুব কমন জিনিস পার্কিনসন্সের সাথে। ঠিক সেরকমই ফর এক্সাম্পল ক্রনিক আর্থ্রাইটিস, নিয়ের দোনো হাঁটুতে এত বেশি ব্যথার সাথে সাথে তাদের যেই মাসেলগুলো আছে আর্থ্রাইটিক জয়েন্টের চারপাশে সেগুলো দুর্বল হয়ে যেতে পারে। তারপর অনেকের দেখা যাচ্ছে যে ভেইনের প্রবলেম থাকতে পারে, ফুটের সোয়েলিং থাকতে পারে, অন্যান্য শারীরিক নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে কমন, সেই ক্ষেত্রেও তাদের ব্যালেন্সে এফেক্ট করতে পারে এটা। অনেকের স্ট্রোক করে তখন দেখা যায় দুই পাশ কোঅর্ডিনেট করছে না। এক্স্যাক্টলি ইম্পেয়ার্ড ভিশন আমাদের 4 নম্বর, এটা খুবই কমন যেটা অনেকেই উপেক্ষা করে। কারণ মানুষ মনে করছে যে কয়েক চোখের তো বয়স্কদের প্রতি বছর ডাক্তার দেখানো প্রয়োজন নেই, চশমা দিয়ে তো কাজ হচ্ছে। কিন্তু ওইটাই যে তাদেরকে কিন্তু চশমা হয়তো পরিবর্তন করতে হবে না, তাদের চোখের জ্যোতি হয়তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাদেরকে নিয়মিত প্রতি বছর একবার করে হলেও চোখের ডাক্তার দেখাতে হবে, সমস্যা থাকুক বা না থাকলেও দেখাতে হবে, খুবই জরুরি। তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু ডক্টর দেখে তাদেরকে বুঝতে পারবে যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। কিছু কন্ডিশন আছে যেমন চোখের ছানি পড়া, ডায়াবেটিস থেকে যখন চোখের ক্ষতি হয়, জি, রেটিনোপ্যাথি হচ্ছে, ম্যাকুলার ডিজেনারেশন যেটি বয়স্কদের হয়ে থাকে, জি, তাই না? আর এখানে আমি মনে করি এগুলো ঠিক আছে, এগুলো সবই হ্যান্ডেল করা যায়, ডাক্তাররা হ্যান্ডেল করবে। কিন্তু এই যে লাস্ট যেটা আছে হোম হ্যাজার্ড, জি, এটা হচ্ছে নিজের উপরে, এটা পেশেন্টের ফ্যামিলি তাদেরকে একসাথে কাজ করতে হবে যে নিজের বাসাকে কিভাবে সেফলি একটা সেট আপ করা যায়। এবং এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি যে আপনি সব কিছুই কন্ট্রোল করলেন, কিন্তু হোম হ্যাজার্ড যদি না কন্ট্রোল করেন সেটা কারোই বাইরের হাত নেই, তো সেটা আপনাকে নিজেকে দায়িত্ব নিতে হবে, পেশেন্টকে দায়িত্ব নিতে হবে, ফ্যামিলিকে দায়িত্ব নিতে হবে। তিনি হয়তো বয়স্ক, তিনি বুঝছেন না, তিনি ভাবছেন সবই তো ঠিক আছে, জি, আপনার আমার দায়িত্ব। কিছু উদাহরণ যদি আপনি বলেন। জি, তো আমরা যদি এই সেটআপটা দেখি, এই সেটআপে আমি যদিও এটা আমেরিকান একটা হাউসহোল্ড দেখাচ্ছে, আমি বাংলাদেশি হাউসহোল্ডের কথা বলবো। নাম্বার 1 যে জিনিসটা আমরা ফেস করি সেটা হচ্ছে বাথরুমে পড়ে যাওয়া বাংলাদেশে। তো প্রথমে হচ্ছে যে ফ্লোরে পানি ফালানো এবং পানি ভেজা অবস্থা, এটাকে অ্যাভয়েড করতে হবে, ফ্লোর ড্রাই রাখতে হবে। বয়স্কদের ব্যালেন্স ভালো থাকে না, পা পিছলে তারা খুব সহজেই পড়ে, এমনকি ইয়াংরাও পড়ে যেতে পারে। তো এই জিনিসটা খুব কমন জিনিস যে ফ্লোরে পানি থাকা, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। এক্সট্রা কার্পেট দেওয়া যায়, প্লাস্টিক, জি, বিভিন্ন ধরনের এখন রাগ পাওয়া যায়, যেটা আপনার কাপড়ের তৈরি না, রাবারের তৈরি, যেটা ওই পিচ্ছিল যেই জিনিসটাকে এটাকে রোধ করবে, তখন দেখা যাচ্ছে যে তার হাঁটা চলাতে খুব সহজ হবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। আচ্ছা, বাথরুমের কথায় আসি তাহলে। রেইল দেওয়াটা জি খুব জরুরি, তাই না? জি জি, তো রেইলটা আপনার টয়লেটের পাশে থাকবে, হ্যান্ড রেইল আমরা এটাকে বলি। এই হ্যান্ড রেইলটা ধরে তাকে দাঁড়াতে হবে, তখন তার মাথা চক্কর দেওয়াটাও যদি হয় তাহলে সে হ্যান্ড রেইল ধরে সেটাকে প্রিভেন্ট করতে হবে। অনেকের বাসায় ইংলিশ কমোড আছে কিন্তু অনেকের পায়ে আর্থ্রাইটিস আছে, তো সেই ক্ষেত্রে কি এই যে কমোড আছে এটাকে একটু আরেকটু উঁচু করা যায় কিনা? নরমাল যে হয় তার চেয়ে একটু উঁচু, যাতে তার মাসেলগুলোর উপর বেশি প্রেসার না পড়ে ওঠার সময়, তাই কি? যে কুশন পাওয়া যায়, সেটা যেটার একটা স্লাইডে আমরা কিছুক্ষণ পরে দেখবো যে কি, যেরকম আরেকটা আমি কথা বলি যে বাথরুমে গোসল করার সময় এক ধরনের চেয়ার পাওয়া যায়, সেই চেয়ারের উপর বসে কিন্তু তারা গোসল করে, শাওয়ার চেয়ার, তাহলে কিন্তু তাদেরকে দাঁড়িয়ে শাওয়ার করতে হচ্ছে না এবং পা পিছলে পড়ে যাওয়ার সেই সুযোগটা কম, সম্ভাবনাগুলো কমে যাচ্ছে। জি, বাথরুমের লাইটিংটাও খুব বেশি লাইট হলে গ্লেয়ার হবে, আবার কম লাইট হলে দেখবে না, একটা ব্যালেন্সড একটা। এক্স্যাক্টলি, এই জিনিসটা আমি বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে আমি কালচারে দেখি যে বাথরুমের লাইটটা খুবই ডিম লাইটের মতো জ্বালানো হয়। সেম জিনিস আমি দেখি যে হলওয়েতে, সিঁড়িতে অন্ধকার থাকে বাংলাদেশে, বিশেষ করে বাড়ি ঘরে, তাই না? বিল্ডিং গুলোতে সিঁড়িতে লাইট জ্বালানো হয় না এনাফ। তারপরে আরেকটা হচ্ছে কিচেনে খুব অন্ধকার একটা ভাব থাকে বা খুব ডিম লাইট জ্বালানো থাকে। এই সমস্ত জায়গায় কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা যেগুলোতে বয়স্করা খুব সচরাচর যাওয়া আসা করে। ওয়ালের কালার নিয়ে কিছু বলতে চান? ওয়ালের কালার এখন যত কন্ট্রাস্ট কালার দেওয়া উচিত, সাদার পাশে কালো, কালোর পাশে আবার সাদা, যেন তার চোখে লাগে যে হ্যাঁ এটা একটা ওয়াল, তাকে এনগেজ করে, এরকম কিছু কি? জি, তাদের তখন দেখতে সুবিধা হবে। এক্স্যাক্টলি, এবং ব্লকগুলো যেন ছোট না হয়, বড় ব্লক হয়, যেন সে তার চোখ সেন্সেশন গুলো আইডেন্টিফাই করতে পারে, তাই না? রাইট, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরো হচ্ছে যে বাংলাদেশের যে আরেকটা পরিবেশ, সেটা হচ্ছে আমাদের ফার্নিচারগুলো কিন্তু খুব বড় বড় ফার্নিচার থাকে এবং খুব বেশি ফার্নিচার থাকে, আলমারি, আলনা বা সোফা সেট বা টেবিল, এগুলো খুব কাছাকাছি থাকে। তো এই জিনিসগুলো আমাদের একটু কেয়ারফুল হতে হবে যে বয়স্কদের কিন্তু নেভিগেশন বা চলাফেরা করতে, বিশেষ করে বয়স্কদের একটা প্রবলেম
হচ্ছে যে ডায়াবেটিস যাদের বেশি বাথরুমে যেতে হয় রাতের বেলা, তখন যদি লাইটিং কম থাকে, তার উপর যদি ফার্নিচার এরকম এলোমেলো সাজানো থাকে, তখন কিন্তু তারা বাড়ি লেগে পড়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ফ্লোরে তার রাখা, ফ্লোরে বাসায় যদি বাচ্চা থাকে ফ্লোরে খেলনা পরা, কোনো একটা জুতো পরা, কোনো একটা কাপড় পরা, তো এই জিনিসগুলোই অ্যাভয়েড করতে হবে সম্পূর্ণ। কারণ করিডোরগুলোতে যেন রেলিং থাকে, যেন সে ধরে যেতে পারে, এক্স্যাক্টলি, তার লাগুক বা না লাগুক, এক্স্যাক্টলি। আর রেলিং এর হাইট কতটুকু হতে হবে? রেলিং এর হাইট আমরা সাধারণত বলি যে হিপ বরাবর, জি হিপ বরাবর হতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কার্পেটের কথা বলি, কার্পেট বা ম্যাট বিছানা থাকে ফ্লোরে, মেক শিওর করতে হবে কার্পেট যেন ছেঁড়া না থাকে। কার্পেটের কারণে অনেক বয়স্করা পড়ে যায়, তো প্রয়োজন হলে কার্পেট বাদ দিতে হবে, বা কার্পেটের নিচে এক ধরনের টেপ পাওয়া যায়, টেপ দিয়ে কার্পেটটাকে পার্মানেন্টলি লাগিয়ে রাখতে হবে যেন এটা উঠে না যায়। জি, এবং তারের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সো তার এলোমেলো যেন না থাকে, তার যেন গোছানো অবস্থায় থাকে, এবং ফ্লোরে পানি না পড়া থাকে, যেন শুধু বাথরুম না, আপনার এই যে কিচেনের ফ্লোরে বা অন্যান্য জায়গার ফ্লোরেও যেন পানি না পড়া থাকে। ঘুমের সময় আমরা তো ঘুমাতে গেলাম, লাইট বন্ধ, কিন্তু তাদের জন্য, বয়স্কদের জন্য, তাদের চলার পথে আমরা একটা লাইটের ব্যবস্থা করেই ঘুমাইতে যাওয়া উচিত, তাই না? জি। রাতে যদি কারেন্ট না থাকে, ওনারা উঠে গেলেন, রাইট, সেই ক্ষেত্রে একটা ব্যাকআপ লাইট দেওয়া উচিত, একটা হারিকেন থাকবে, হারিকেন দুই সাথে থাকবে, তাই না? জি, গ্রামের জায়গায় হারিকেন বা শহরে যারা টর্চ লাইট ইউজ করে তারা, কারণ বাংলাদেশে যেটা হয় যে অনেক সময় লোডশেডিং হয়, কারেন্ট থাকে না বাসায়, তো বয়স্কদের বেলায় এটা খুবই একটা বিপজ্জনক সিচুয়েশন। তো এটা একটা তাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদের হাতের কাছে যেন এই সেফটি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যেন থাকে তাদের বিছানার পাশে, তাদের প্রয়োজন মতো। এখন বলুন, বিছানার উচ্চতা ফ্লোর থেকে কতটুকু হওয়া উচিত, নাকি ফ্লোরেই ম্যাট্রেস পাতে এরা ঘুমবেন যারা? বিছানার উচ্চতা সাধারণত আমরা বলি যে এগেন হিপ বরাবর হওয়া উচিত, বা হিপের থেকে হাঁটু এবং হিপের মাঝখানে এই পর্যন্ত হওয়া উচিত। কিন্তু তারপরেও এখন অনেকেই সেরকম উচ্চতা অনুযায়ী বিছানা পায় না, কারণ এটা মেনটেন করা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য বিছানার পাশেও যদি তাদের প্রয়োজন হয়, আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেক সময় থাকে হসপিটাল বেডে একটা হ্যান্ড রেলের মতো, তো অনেকেই সেটাই উঠবেন নামবেন, এবং প্রয়োজন হলে যারা বিছানা থেকে পড়ে যাওয়ার যদি সেই ভয়টা থাকে, তাহলে হ্যান্ড রেলটা তুলে রাখতে হবে যেন পড়ে না যায় বিছানা থেকে। কাস্টম মেড করা যায়, তাই না? যে একদম থাকতেই হবে তা না, নিজেরা বানানো যায়, তাই না? এবং ঘুমের সময় বা তার আশেপাশে যেখানে ওনারা চলাফেরা করবেন, সেটি সোফা হোক, সেটি বিছানা হোক, সেখানে একটি বাটনের মতো ইমার্জেন্সি কল, যে আমার হেল্প লাগবে, সেটির ব্যবস্থা কিন্তু করা যায়। একটি ইলেকট্রিশিয়ান চাইলেই একটি বেল রাখতে পারে, আমার এটা লাগবে, তাই না? জি, তারা ভেরি গুড আইডিয়া অ্যাকচুয়ালি। আমেরিকাতে দেখবেন যে এই বেল ছাড়াও 911 কলের জন্য তাদের একটা নেকলেসের মতো একটা সিস্টেম থাকে, যেটা প্রেস করলেই কিন্তু তারা যদি ইমার্জেন্সিতে পড়ে যায় 911 সাথে সাথে চলে আসে। কিন্তু বাংলাদেশি পার্সপেক্টিভে আমি বলবো যে যেটা বললেন আপনি, যে ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাকচুয়ালি তাদের সাথে যদি মোবাইল থাকে, মোবাইল দিয়ে যেন ফ্যামিলিকে কল দিতে পারে, এবং বেল দিয়ে সাথে সাথে ফ্যামিলিকে ডাকতে পারে, যেন তারা সাথে সাথে হেল্পটা পায়। এখন এটা তো গেল বাসার ভেতরে, অ্যাপার্টমেন্টে থাকেন বা বাহিরে করিডোরে, একই সিস্টেম, আলো যেন থাকে পর্যাপ্ত। এই জায়গাতে কিছু সেভ করতে গিয়ে আমরা কিন্তু নষ্ট করলাম আর কি জীবনকে, তাই না? এবং সেই বড় বড় করিডোর গুলো, সেগুলো যেই সমস্ত বাসায় বা বাড়িতে বা অ্যাপার্টমেন্টে বড় করিডোর আছে, কাইন্ডলি করিডোরের কালার যেন একটা কালার না হয়, তাদের চোখকে যেন কন্ট্রাস্টটা বোঝানো যায়। বড় বড় স্কোয়ারের সাদা কালো এরকম থাকে, তারা যেন বুঝতে পারে ছোট সাদা কালো না বড়, তাই না? এরকম এখানকার হসপিটাল গুলোতে ফ্লোর গুলা দেবেন কন্ট্রাস্ট, যেন বয়স্করা মিসগাইডেড না। জি, এবং যেটা আপনি বললেন যে সিঁড়িতে ওঠা নামার ব্যাপারটা, বয়স্কদের বেলায় কিন্তু দুই ধরনের চোখের প্রবলেম হয়, শুধুমাত্র চোখের জ্যোতিটাই না যে দেখার, আরেকটা হচ্ছে ডেপথ পারসেপশন। তারা নিচে নামতে গিয়ে তারা ঠিক বুঝে উঠতে পারে না কতটুকু গভীর সিঁড়ি। তো সেই জন্য সিঁড়িতেও দেখবেন যে এখানে এক ধরনের রিফ্লেকটিভ টেপ লাগানো থাকে, লাইট থাকে, টেপ লাগানো থাকে, যে গ্রিন কালারে, রেড কালারে বা অরেঞ্জ বা ইয়েলো কালারে, তখন তারা ওইটা দেখেই বুঝতে পারে যে আমার নেক্সট স্টেপটা কত টুকু নিচে হবে, তখন এই যে পড়ে যাওয়ার এটা কমে যাচ্ছে। আমরা কি কিছু মিস করলাম?
আমরা প্রায় অনেক কিছু এখানেই করে মোটামুটি করেছি। এটা একটা চেক লিস্ট, যেটা আমরা ওই যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন হ্যান্ড রেলের কথা, ক্লাটার ফ্রি হতে হবে, যে স্মল রাগস এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং স্লিপ প্রুফ ম্যাট আমাদের টাব এগুলো ইউজ করতে হবে, কোর্ডস, ফোনের কোর্ডসগুলো, এগুলো ওয়াকার স্কেন, যে এগুলো যদি প্রয়োজন হয়, মনে করেন এখানে লজ্জার কিছু নেই, জি আপনারই বাবা আপনারই মা, তাই না? এগুলো হচ্ছে কিছু উদাহরণ যেগুলো ব্যবহার করা যেতে পারে যদি প্রয়োজন হয়। এক্স্যাক্টলি, তাই না? এটা শাওয়ার চেয়ার, যে এটার কথা কিছুক্ষণ আগে আপনি উল্লেখ করছিলেন, এটা হচ্ছে কমোডের কুশন। যে ঠিক সেরকমই আমাদের আরো মডিফাই করার মতো অনেক কিছু আছে, যেটা আমাদের যেরকম অনেকে বাথরুমে যাওয়াটাও ডিফিকাল্ট হয়ে, যে বাথরুমের পাশে কমোড রাখতে পারে। তো এই ধরনের অনেক কিছু হোম মডিফিকেশনস আমাদের করা যেতে পারে, এবং সেটাতে আপনাদের ওপেন হতে হবে। কারণ যে জিনিসটা কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, আমাদের এটা করার মাধ্যমে কিন্তু আমরা জীবনকেও বাঁচাচ্ছি এবং অনেক বড় দুর্ঘটনা থেকে। জি, এই মানুষটি যদি পড়ে যায় একটা সমস্যায় পড়ে, জি, আপনি আপনার অফিস ছেড়ে কি করবেন বলুন? আপনাকে তো যেতেই হবে। এক্স্যাক্টলি, একটু টেন্ডার কেয়ার। আমার মনে হয় আমরা মোটামুটি সবই কভার করেছি, তাই না? জি, জি। এটাতে এই চার্টটাতে দেখাচ্ছে যে ফল প্রিভেনশনের জন্য কি জিনিসগুলো কাজ করে। এখন পেশেন্ট নিজেকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেংথ এবং ব্যালেন্স ট্রেনিং। হাই রিস্ক যারা পপুলেশন, যাদের এখনো ফল বা ব্যালেন্স হারায়নি কিন্তু তারপরে তারা রিস্কে আছে, তাদের কিন্তু নিজের থেকেই আস্তে আস্তে কিছু এক্সারসাইজ শুরু করতে হবে। তাদের ডক্টরদের সাথে কথা বলতে হবে, থেরাপিস্টদের সাথে কথা বলতে হবে, স্পেশালিস্টদের সাথে কথা বলে তারা কিছু কিছু এক্সারসাইজ শুরু করতে পারে, যেন তারা এরকম সিচুয়েশনে না পড়ে। এটা কিছু উদাহরণ। এই ধরনের এক্সারসাইজ আমরা বলি যে বাসায় প্র্যাকটিস করা শুরু করতে। জি, তো আপনারা যদি চার্টে, জি 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 জি, তো আপনারা যদি চার্টে দেখেন, খুব ইজি, দেখেন যে করাগুলো কিন্তু এক্সারসাইজগুলো খুবই ইজি, কিন্তু এগুলো খুবই উপকারী। এই প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু আপনার পায়ের মাসলসের স্ট্রেংথ বাড়াচ্ছে, মানে শক্তি বাড়াচ্ছে, আপনার ব্যালেন্স ইমপ্রুভ করছে। দেখেন প্রত্যেকটা এক্সারসাইজ আপনি 10 সেকেন্ড করে ধরে রাখতে হবে। প্রথমটা এক পায়ে দাঁড়ানো, পরেরটা দেখেন যে পায়ের আঙ্গুলের উপরে ব্যালেন্স করা, তারপরে 3 নম্বরটা হচ্ছে এক পায়ে দাঁড়ানো কিন্তু কোনো সাপোর্ট ছাড়া, এবং 4 নম্বরটা হচ্ছে যে আপনার পাটা পিছনের দিকে আবার সামনের দিকে সুইং করা। সুপারভাইজ, একজন শুধু পাশে দাঁড়াবেন আর বলবেন যে এগুলো একটি করুন। জি, ডেইলি 10 মিনিট দিলেই কিন্তু হয়। এক্স্যাক্টলি, এবং তাতেই তারা উপকার পাওয়া শুরু করবে, কনফিডেন্স বিল্ড আপ হয়। জি জি। তো এটা অন্য কিছু, এটা হচ্ছে ব্যালেন্স রিলেটেড, কিন্তু এটা ভার্টিগো, যেটা নিয়ে আমরা আরেকদিন আরো আলোচনা করব ডিটেইলস দর্শকদের জন্য। এমন কিছু আছে যেটি আপনি স্পেশাল বলতে চান? আমি বলবো যে ফ্যামিলিদেরকে খুব কেয়ারফুলি বয়স্কদের কথা শোনা উচিত, তাদের সময় দেওয়া উচিত, তাদের ছোট ছোট সমস্যাগুলো শোনা উচিত, কারণ তাদের কথা শুনলেই কিন্তু আমরা অনেক কিছু তারা বলতে চায় না বা লজ্জা পায়, সেটা কিন্তু আমরা বুঝে নিয়ে তাদেরকে সেই অনুযায়ী গাইড করা উচিত এবং সাপোর্ট দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমিও বয়স্ক রোগ বিশেষজ্ঞ হিসেবে নিজেকে পরিচিত করতে চাই, জেরিয়াট্রিশিয়ান, বোর্ড সার্টিফাইড। যাই হোক, যা বলছিলাম, দেখুন এই যে পড়ে যাওয়া, এটি কিন্তু একটি রোগ নয়, এটি মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো কারণ মিলে হয়েছে। এই যে মানুষগুলো আমাদেরকে সারা জীবন সার্ভ করেছে, আমাদেরকে বড় করেছে, আমাদেরকে স্নেহ দিয়ে বড় করেছে, এই মানুষগুলোর উপর দায়িত্ব আছে আমাদের। 10টি মিনিট দিন, কোনো সমস্যা আছে কিনা চিন্তা করে দেখুন। ঠিক আপনি আপনার সন্তানকে যেভাবে করবেন, এই বয়স্ক মানুষটির প্রতিও সদয় হন। একটি সামান্য ফল বা পড়ে যাওয়া থেকে জীবনের ডিজাস্টার নেমে আসতে পারে, আমি সত্যি বলছি। আসুন আমরা এইটি থেকে আমাদের বয়স্ক আত্মীয় স্বজনদের, মুরব্বীদের আমরা দূরে রাখার চেষ্টা করি সবাই মিলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে বলছি।